এটা হলো কোষ। এই কোষ থেকে সর্বশেষ 40তম বিসিএস এর প্রশ্ন হয়েছিল। এই কোর্স থেকে সর্বশেষ 40তম বিসিএস এর প্রশ্ন হয়েছিল। আশা করা যায় 41তম 43তমতে যেহেতু কোর্স থেকে প্রশ্ন আসেনি, আশা করা যায় এই অংশটি থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এখন আসি, প্রথমে দেখব কোষ কি। কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। আপনি যদি কোনো একটা জায়গার উপরে আপনি জুম করতে থাকেন, জুম করতে করতে ভাঙতে ভাঙতে একেবারে সর্বশেষ যে স্তরে পৌঁছাবেন সেটা হলো কোষ। এই অসংখ্য কোষ দিয়ে আমাদের শরীরটা গঠিত, উদ্ভিদ সবকিছুই অসংখ্য কোষ দিয়ে গঠিত। এখন আসি, এই কোষ থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এই কোষের উপরে একটা নোটের ছবি দেওয়া আছে, পিডিএফ এর ছবি দেওয়া আছে আমার গ্রুপে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কোষটা আমরা একটা ছকে নিয়ে আসবো। সময় স্বল্পতার কারণে আমি বেশি ডিসকাস করতে পারবো না। আমরা যখন সিক্রেট গ্রুপে ক্লাস নিব তখন এটা আমি পুরোটা দেখিয়ে দেব। এখন শুধু জাস্ট দেখিয়ে দেব যে আপনি এটা করবেন কিভাবে করলে কোষটা মনে থাকে, স্কিন। আসলে আমি বোর্ডটা বড় করেছি তো, আমার বোর্ডটা একটু বড় থাকতে হবে, এই কারণে স্ক্রিনটা এমন। আর যদি বোর্ডটা ছোট লাগতো তাহলে আমি ঠিকভাবে দিতাম। ল্যাপটপে ক্লাস করার সমস্যা এভাবে, কিন্তু ল্যাপটপে বা ডেস্কটপে, মোবাইল ফোনে এভাবে দেখা যায়, একটু দেখি। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইক্রোপ্লাজমা গোলেসেপ্টিকাম নামক ব্যাকটেরিয়ার কোষ। এছাড়া মানবদেহে দীর্ঘতম কোষ কোনটা? আমরা জানি স্নায়ু কোষ। মানবদেহে সবচেয়ে ছোট কোষ কোনটা? অনুচক্রিকা। যদিও এটা ডিম্বাণু এবং শুক্রাণু, সবচেয়ে বড় ডিম্বাণু, সবচেয়ে ছোট শুক্রাণু, কিন্তু এগুলো পরীক্ষার অপশনে থাকে না। ডিম্বাণু শুক্রাণু পরীক্ষার অপশনে সাধারণত থাকে না। রক্তকণিকাগুলোর মধ্যে সবচেয়ে ছোট অনুচক্রিকা। আর নর্মালি দীর্ঘতম কোষ যেটা আমি স্নায়ু কোষ বা নিউরন বলি, এইগুলো আমাদের এর মধ্যে আছে। এগুলো নিয়ে আজকে কথা বলবো না, আমরা আলোচনা করব এই কোষটাকে করবো কিভাবে। আপনারা যারা আমার সাথে আমার ক্লাস করেছেন অফলাইনে, তারা দেখেছেন আমি কিভাবে কোর্সটা দেখেছি। যারা দেখেন নাই বা যারা কেউ যদি আমার নতুন যে একটা ব্যাচ চালু করতেছি 44তম বিসিএসের জন্য, এখানে যারা ভর্তি হবে সেখানে ডিটেলস দেখাবো। কিন্তু আমি এখন দেখাবো আপনারা কোর্স না করেও আপনারা কিভাবে পড়াটা করতে পারবেন। তাহলে এই রিলেটেড যে প্রশ্নই হোক না কেন ইনশাল্লাহ পারবেন। এই কোষ, এটা হলো আবিষ্কার করছে রবার্ট হুক। কোষ আবিষ্কার করছে কে? রবার্ট হুক। কোষকে আমরা দুইটা অংশে পাঠ করব। প্রথমে বলবো কোষ প্রাচীর। আর এই পাশে লিখব প্রোটোপ্লাজম। আমরা একটা সারবিকৃত কোষের গঠন আঁকবো। প্রথমে আমরা দেখেছি যে কোষকে আমরা দুইটা পার্টে পাঠ করতেছি, একটা কোষ প্রাচীর আর একটা হলো
প্রোটোপ্লাজম। এই কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন নামক কার্বোহাইড্রেট। এগুলো এত কিছু লিখতে যাচ্ছি না। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন ও সুবেরিন নামক কার্বোহাইড্রেট এগুলো সাধারণত পরীক্ষায় থাকে না, আসে উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ নির্মিত। এটাই ম্যাক্সিমাম এটা থাকে, পেকটিন, লিগনিন এগুলো থাকে না। তারপরেও জেনে রাখা ভালো, কোষটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে পরীক্ষাতে। এখান থেকে যে দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে এটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। একটা ব্যাকটেরিয়ার আর একটা কি? ছত্রাকের। এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো প্রোটিন, লিপিড ও অন্যান্য পলিমার। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও অন্যান্য পলিমার দ্বারা গঠিত। আর ছত্রাকের কাইটিন নামক কার্বোহাইড্রেট। ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন নামক কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, অন্যান্য পলিমার। কোষ প্রাচীর রিলেটেড এই দুইটা প্রশ্নই পরীক্ষাতে আসে এবং যদি আসে এখান থেকে আসার সম্ভাবনাটাই বেশি। এখন আমরা প্রোটোপ্লাজম নিয়ে একটু আলোচনা করব। প্রোটোপ্লাজম হলো অর্ধতরল পদার্থ। প্রোটোপ্লাজমটা হলো মানে কি? তরল, অর্ধতরল, জেলের মতো থকথকে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। ভৌত ভিত্তি কারণ এর মধ্যে কোষের যাবতীয় গুণাবলী বা যাবতীয় উপাদান প্রোটোপ্লাজমে থাকে। এই কারণে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজমকে। এখানে ম্যাক্সিমামটাই পানি। জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজমকে। এবং কোষের মূল গঠন উপাদান, কোষের মূল গঠন। প্রশ্ন আসতে পারে কোষের মূল গঠন উপাদান কোনটা? প্রোটোপ্লাজম। আমরা এবার দেখব এই প্রোটোপ্লাজমের মধ্যে কারা কারা থাকে। প্রোটোপ্লাজমের মধ্যে কারা কারা থাকে এটি মুছে ফেলি। এটার উপরে একটা ছক দেওয়া আছে, আপনারা আমার গ্রুপে একটু খুঁজে দেখবেন। এই ছকটা দেওয়া আছে, ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা দেখলে বুঝতে পারবেন। আমি মূলত একটা ছক আকারে পড়াই আছে। এটাকে তিনটা পার্টে পাঠ করব। কয়টা পার্টে? তিনটা। একটা সাইটোপ্লাজম, আরেকটা কি? নিউক্লিয়াস, আরেকটা প্লাজমা মেমব্রেন। একটু খেয়াল করবেন, আমরা প্রোটোপ্লাজমকে তিনটা অংশে ভাগ করেছি। একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস, একটা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি এটা প্রোটোপ্লাজমকে আবরণ দেয়, মানে প্রোটোপ্লাজমকে আবৃতকারী যে পদার্থ সেটা কি? প্লাজমা মেমব্রেন। এখান থেকে প্রশ্ন আসেনি, একবারও প্রশ্ন আসেনি, এটা আমার না বললেও চলবে। কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থেকে প্রশ্নটা মূলত আসে। এখন আসি নিউক্লিয়াস থেকে আমরা কি কি টাইপের প্রশ্ন আসে এটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা দেখব সাইটোপ্লাজম। প্রথমে আসি নিউক্লিয়াস আবিষ্কার করেছে কে? নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াসটা আবিষ্কার করেছে। আমি আবার বলছি, রবার্ট ব্রাউন নিউক্লিয়াসটা আবিষ্কার করেছে। কিন্তু কিসের নিউক্লিয়াস? কোষের নিউক্লিয়াস। আর যদি প্রশ্ন আসে পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। আবার বলছি, রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস, আর পরমাণু নিউক্লিয়াস রাদারফোর্ড। এটা 1831 সালে। সালটা এখন না লিখলে চলবে। আমি জাস্ট ফরমেশন দেখাবো আর কি কি টাইপের প্রশ্ন হয় সেগুলো আলোচনা করবো। আপনারা একটু জীববিজ্ঞান বই থেকে একটু পড়ে ফেলবেন, কিংবা আমার যে নোট দেওয়া আছে নোটটা পড়বেন, কাজে লাগবে। আর কেউ যদি
10 তারিখ থেকে আমি মূল ক্লাস শুরু করব। কেউ যদি 10 তারিখ থেকে আমার সিক্রেট গ্রুপে অ্যাড হতে চান, যে কিভাবে ক্লাসগুলো নেব, আমি আগেই বলেছি এখানে ক্লাস হবে সম্পূর্ণ সাজেশন নির্ভর। যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনটুকুই আমি শেষ করবো, আগে স্টেপ 1, তারপর স্টেপ 2, তারপর স্টেপ 3। আশা করি এটা খুব ইফেক্টিভ হবে, আশা করি ইফেক্টিভ হবে। এছাড়া আমি গতকাল প্রিভিয়াস ইয়ারের রুটিন দিয়েছি, এই রুটিনেরও সলভ ক্লাস হবে, এই রুটিনের সলভ ক্লাস হবে। বিগত সালের প্রশ্নগুলো আগে শেষ করব, তারপরে বিগত সালের 5 বছরের পিএসসির প্রশ্ন শেষ করব। আমার যেভাবেই হোক আমরা বিজ্ঞানে 22-23 নম্বর যেন নির্ভুলভাবে করতে পারি, এই চেষ্টা করব আমরা। 22-23 বিজ্ঞান কম্পিউটার মিলিয়ে। এখন আসি, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে প্রথম যে প্রশ্ন আসে, কোষের কি বলা হয়? কোষের প্রাণ বা মস্তিষ্ক কোনটা, নিউক্লিয়াস নাকি সাইটোপ্লাজম? উত্তর হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কোষের প্রাণ বা মস্তিষ্ক বলে। এখন প্রশ্ন হলো, এই নিউক্লিয়াসটা কোন কোন কোষে আছে আর কোন কোন কোষে নাই? পরীক্ষাতে প্রশ্ন আসে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। পরীক্ষাতে প্রশ্ন আসে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। এটার উত্তর হলো লোহিত এবং অনুচক্রিকা। এই দুইটা প্রাণী কোষে, লোহিত এবং অনুচক্রিকা, এদের নিউক্লিয়াস থাকে না। আর শিবকোষে, উদ্ভিদ কোষে, শিবকোষে নিউক্লিয়াস থাকে না। আমি আবার বলছি, লোহিত আর অনুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না। প্রশ্ন, কোনটিতে নিউক্লিয়াস নেই? উত্তর লোহিত কিংবা অনুচক্রিকা, দুইটা যে কোনো একটা থাকবে, দুইটা যে কোনো একটা থাকবে। এখন আসি, কোন কোষে একাধিক নিউক্লিয়াস আছে? পেশি কোষে। কি কোষে? পেশি। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। আর বহু নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটা? এখানে একাধিক, এখানে একাধিক নিউক্লিয়াস থাকে। আর বহু নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটা? সিনোসাইট বা সিনোসাইটিয়াম, সিনোসাইটিয়াম, এটা হলো বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। এখানে সবচেয়ে বেশি আসে কোষে কি বলা হয়? প্রাণ। কোন কোষে একাধিক আছে? পেশি কোষে। এবং নাই কোনটাতে? অনুচক্রিকা, লোহিত, এগুলোতে নিউক্লিয়াস নাই, এটা বেশি আসে, এটা ততটা বেশি আসে না। নিউক্লিয়াসের কাজ কি? কোষের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এক কথায় স্রাবলীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি কি? নিউক্লিয়ার মেমব্রেন নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে, যাতে সাইটোপ্লাজমের অংশগুলো নিউক্লিয়াসে প্রবেশ করতে না পারে। আমরা যখন মূল ক্লাসে যাব তখন আমরা প্রত্যেকটা বিষয় আঁকায় দেখাবো যে এইভাবে থাকে, যাতে প্রশ্ন আসতে পারে, পারা যায়। আবার বলছি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিক দিয়ে যে আবরণের পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার যে পর্দাটা আছে এর মধ্যে একটা রন্ধ্র আছে মাঝে মাঝে, ওই গ্যাপ দিয়ে সাইটোপ্লাজমের যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা নিউক্লিয়াসে যাইতে হবে সেগুলো যাওয়া আসা করে। আর নিউক্লিয়ার পর্দা এই জন্যই থাকে যাতে সাইটোপ্লাজমের মধ্যে বিশেষ ছড়াই ছিটায় না যায়। আচ্ছা, এটা গেল। এরপরে এর মধ্যে থাকে নিউক্লিওলাস, একটা ঘনবস্তু থাকে নিউক্লিওলাস, যারা কোনো একটা নির্দিষ্ট ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এখানে থাকে নিউক্লিওপ্লাজম থাকে কার মধ্যে? নিউক্লিওলাসে। এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। আর ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, যেখানে আমাদের ক্রোমোজোম থাকে, সেটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। এবার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? এখানে কোষের সকল প্রশ্ন আসে, কোষের সকল সজীব অংশ কোথায় থাকে? সাইটোপ্লাজমে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কোষের সকল সজীব অংশ কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই টপিক থেকে সর্বশেষ 40তম বিসিএস এর প্রশ্ন হয়েছে। আপনারা যদি এই টপিকটা পড়েন 41-43 হয়নি, তার মানে 44 আসতে পারে কিনা, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল করবেন। আর যারা ভর্তি হতে চান তারা 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন। ক্লাসগুলো ফেসবুকে রেকর্ড থাকবে, আপনি দেখতে পারবেন। এখানে ক্লাস হবে 40 থেকে 45টি।
ক্লাস হবে 40 থেকে 45টি এবং যে ক্লাসগুলো স্টেপ 1 এর ক্লাসগুলো বেশি হবে, স্টেপ 1 এর ক্লাসগুলো বেশি হবে। যারা যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি একটা ব্যাচ চালু করব, একাধিক না, অনলি একটা ব্যাচ, এবং এখানে 40 থেকে 45টা ক্লাস নেব এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আর কম গুরুত্বপূর্ণগুলো পরে আলোচনা করব। এখানকার কোর্স ফি হবে 2040 টাকা, 2040 টাকা, কম্পিউটার বিজ্ঞান সহ একসাথে। প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা পাবেন, প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা পাবেন। এবার সবাই খেয়াল করি, আমি সাইটোপ্লাজমকে পাঠ করব। সাইটোপ্লাজমে ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু থাকে। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, এখানে অনেকগুলো অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমে, কিন্তু এতগুলোর দরকার নেই, এতগুলোর জানার দরকার নেই। আমি মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম, এই কয়েকটা আমরা ভালোভাবে পড়ব। আশা করা যায় এই কয়েকটার মধ্যে কমন পেয়ে যাবেন। একটু খেয়াল করেন, মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক বিজ্ঞানী বেন্দার 1898 সালে। এইটা আসার মতো একটা প্রশ্ন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে কি বলে, কি বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তি কেন্দ্র বলা হয়। এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা আদিকোষে থাকে না। এই জন্য প্রশ্ন আসে নিচে কোনটি আদিকোষে অনুপস্থিত? উত্তর কি? মাইটোকন্ড্রিয়া। কিংবা উত্তর কি? প্লাস্টিড। এরা আদিকোষে থাকে না, এরা আদিকোষে থাকে না। শুধুমাত্র নীলাভ সবুজ শৈবাল আদিকোষী একটা প্রাণী, কিন্তু ওর থাইলাকয়েড, ওইখানে থাইলাকয়েড আছে এবং সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবার এখানে আরেকটা প্রশ্ন কি, এর কত পার্সেন্ট? এর 65% প্রোটিন থাকে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার কত পার্সেন্ট প্রোটিন? 65% কি থাকে? প্রোটিন থাকে। যদি 65 অপশনে না থাকে 73 থাকতে পারে, 73 থাকতে পারে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার শক্তি কেন্দ্র, প্রোটিন কত? 65% প্রোটিন থাকে। এটা শুষ্ক ওজনে। এর কাজ কি? এর কাজ হলো শ্বসন। এর কাজ হলো শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন, শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন। এতে করে এখানে শ্বসনের 4টা ধাপ আছে। একটা হলো গ্লাইকোলাইসিস, প্রথমটা। এই গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় না, গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় না। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। আর বাকি যে 3টা আছে, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এবং ক্রেব চক্র, এই 3টা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতে। এবার আসি রাইবোসোম। আমি সময় স্বল্পতার কারণে বেশি বলতে পারতেছি না। আবার লাইভ ক্লাস যদি আমি 1.5 ঘন্টা ধরে নেই, এটা কেউ দেখতে চাইবে না। এই জন্য অল্প পড়াচ্ছি, কিন্তু যা বলতেছি এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকবে, আপনি দেখতে পারবেন। রাইবোসোমে প্রোটিন সংশ্লেষিত হয়। কি হয়? প্রোটিন, প্রোটিন সংশ্লেষণ করে কে? রাইবোসোম। প্রোটিনটা, এই রাইবোসোমটা নিউক্লিওলাসে গিয়ে সংশ্লেষণ করে। রাইবোসোমটা নিউক্লিওলাসে গিয়ে প্রোটিন সংশ্লেষণ করে। লাইসোজোম জীবন ধ্বংস। এটা কি? ক্ষণবৎ সৃষ্টি বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা জীবন ধ্বংস করে এই লাইসোজোম। এরপরে আমাদের বাকি থাকলো প্লাস্টিড। সাইটোপ্লাজমে সবচেয়ে বড় অংশের নাম কি? সবচেয়ে বড় অঙ্গ কোনটা? প্লাস্টিড। সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? প্লাস্টিড।
প্লাস্টিড আদি কোষে কি অনুপস্থিত। পরীক্ষা আসে নিচে কোনটি আদি কোষে অনুপস্থিত। যদি মাইটোকন্ড্রিয়া অপশনে না থাকে দেখবেন কি প্লাস্টিড উত্তর হয়ে আছে, প্লাস্টিড উত্তর হয়ে আছে। প্লাস্টিডকে কি বলা হয়? প্লাস্টিডকে বর্ণাধার বলা হয়। আমি হয়তো সময় কমে বলতেছি, কিন্তু এটাই অনেক সময় লাগে ডিটেলস দেখাইতে গেলে। আপনারা যে ক্লাসটা করতেছেন এটা করেন এবং আমার যে শীটটা দেওয়া আছে গ্রুপে ওইটা দেখেন, দেখে পরে এটা নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না আশা করি। প্লাস্টিক, এই প্লাস্টিক মেইনলি তিন ধরনের, কি কি? ক্রোমাটোপ্লাস্ট, আর এটা কি? লিপোপ্লাস্ট। এটা বর্ণময়। এটা কি? এটা বর্ণহীন। এটা বর্ণময়, এটা বর্ণহীন। এই ক্রোমাটোপ্লাস্ট আবার কয় ধরনের? আর দুই। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এইখান থেকে 40তম বিসিতে প্রশ্ন আসছিল ক্রোমোপ্লাস্ট থেকে। আচ্ছা যাই হোক, ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করে। ক্রোমোপ্লাস্ট কি করে? পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট কি করে? মাটির নিচে থাকে। এটা কি করে? এটা খাদ্য সঞ্চয় করে। এখানে তিনটা কাজ করে। এটা খাদ্য উৎপাদন করে, এটা পরাগায়নে সাহায্য করে, এটা কি করে? এটা খাদ্যটাকে সঞ্চয় করে। আমরা যে সালোক সংশ্লেষণে যে খাদ্যটা পাই এটা কোথায় হয়? সালোক সংশ্লেষণটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল থাকে, মূলত ক্লোরোফিল। এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। কোথায়? ক্লোরোপ্লাস্টে। এইসব প্রশ্নগুলো পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ক্লোরোফিল তৈরিতে কার ভূমিকা আছে? ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, এই মৌলগুলোর ভূমিকা আছে ক্লোরোফিল তৈরিতে। আর ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট আবার বেশ কয়েক ধরনের। লাইকোপিন, ক্যারোটিন, জ্যান্থোফিল, আরো আছে। লাইকোপিনে লাল, ক্যারোটিনে কমলা, জ্যান্থোফিলে হলুদ। এখান থেকে প্রশ্ন হয়েছে 40তম বিসিএস, এইখান থেকে। তার মানে কি? আপনি এই সবটা যদি আমরা আরেকটু সময় থাকতো আরো বড় করে দেখাইতাম, সেই ক্ষেত্রে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আপনারা যদি এই সবটা, আমি যে প্ল্যানটা দিলাম শখের, এই সবটা যদি এই প্ল্যান মোতাবেক আপনি পড়তে পারেন, আমার বিশ্বাস এই জায়গা থেকে যে প্রশ্নটা আসবে আপনি ধরতে পারবেন। এই প্রশ্নটা আপনি ধরতে পারবেন। গতবার 40 ক্রোমোপ্লাস্ট থেকে হয়েছে, আশা করা যায় এইবার মাইটোকন্ড্রিয়া থেকে কিংবা নিউক্লিয়াস থেকে প্রশ্ন হবে। মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসটা বেশি গুরুত্বপূর্ণ, এইটা একটু মাথায় রাখবেন এবং ভালোভাবে পড়বেন। আর ক্লোরোপ্লাস্ট কি বলেছি? যেটা সবুজ, এখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল তৈরিতে কি করে? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম মৌলের অবদান আছে বা ভূমিকা আছে। আরেকটা প্রশ্ন, কোষের রান্নাঘর বলা হয় কাকে? একে, ক্লোরোপ্লাস্টকে। একে কি বলা হয়? রান্নাঘর। এমন প্রশ্ন এসেছে। নিউক্লিয়াসকে কোষের প্রাণ বা মস্তিষ্ক বলে, মাইটোকন্ড্রিয়াকে শক্তি কেন্দ্র বলে, আর ক্লোরোপ্লাস্টকে রান্নাঘর বলে। এই তিনটা প্রশ্ন মাথায় রাখবেন। তাহলে আশা করি একই কথা অনেকবার বলেছি, এই কোষটা যদি ছক আকারে পড়ে তাহলে কোষ নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং অনায়াসে আপনারা এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং ইনশাআল্লাহ কোর্স থেকে প্রশ্ন আসলে এইটুকুর মধ্যে প্রশ্ন থাকবে। তাও বলে দেই, এখানে প্রশ্ন হবে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এইগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা। আপনি তারপরও যতটুকু বলেছি এগুলো আপনি একটু আলোচনা করে একটু দেখবেন। নবম শ্রেণী বইয়ে যে জীববিজ্ঞান বই আছে পড়বেন, কিংবা আমার গ্রুপে যে ছবি দেওয়া আছে, পুরো ছকের ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখবেন। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। আর নেক্সট আমরা আধুনিক বিজ্ঞানের ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা নেব। আর একটা
সলভ ক্লাস নেব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপর সলভ ক্লাস নেব। এটা খুব দ্রুত নেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।